জুলাই মাসের 15 তারিখ সাল 2022। প্রকৃতিতে গরম উত্তাপ ছাড়ছে। অতিমাত্রায় গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝে মাঝে বৃষ্টি হয়, কিন্তু এই গরমের কাছে বৃষ্টিকেও হার মানাতে হয়। এই গরমে কাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছিল, আর আজ সকাল থেকেও আবার সেই একই মাত্রা গরম পড়েছে। এই গরমে বাড়ি থেকে বের হওয়া মুশকিল, কিন্তু কি করার, কাজের দায়ে তো মানুষকে বাহিরে যেতেই হবে। নিশিতা কোচিংয়ে এসে চুপচাপ বসে আছে। আবির এখনো আসেনি। নিশিতার একটা মেয়ে ফ্রেন্ড হয়েছে, নাম রুম্পা। সে নিশিতার পাশে বসে বলে, নিশি, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? নিশিতা, না কিছু না, এমনি। রুম্পা, নিশি, আবির ভাই আসেনি বলে তোর মন খারাপ, তাই না? তুই আবির ভাইকে ভালোবাসিস, তাই না? নিশি, কি সব আজে বাজে কথা বলছিস? রুম্পা, রুম্পা, আমি যা বলছি ঠিকই বলছি। তুই আজ বুঝতে না পারলেও কিছুদিন গেলে ঠিক নিজের মনে কথা বুঝতে পারবি। নিশিতা কিছু বলে না, এক অজানা ভাবনায় বিভোর হয়। এক মনের কত কি ভাবতে ব্যস্ত। তার পাশে যেন কেউ বসেছে, সেটাও বুঝতে পারে না আবির। এই যে মায়াবিনী, কি এত ভাবছেন? নিশিতা হুট করে পাশে ফিরে তাকায়। আবির চোখে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? নিশিতা ঠোঁটে হাসি ফুটিয়ে মাথা নেড়ে বুঝায়, কিছু হয়নি। আবির নিশিতাকে ভালো করে দেখে জিজ্ঞাসা করে, আবির, নিশি, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? নিশিতা, তোমার কিছু না, ওই একটু জ্বর এসেছে কাল, এখন ঠিক আছি, ওষুধ খেয়ে এসেছি। আবির উদ্বিগ্ন হয়ে নিশিতার কপালে হাত রেখে বোঝার চেষ্টা করে কতটা জ্বর। কপাল থেকে নামিয়ে বলে, জ্বর মানে কিভাবে? আর এই জ্বর নিয়ে তুমি এসেছো কেন? আবিরের প্রথম স্পর্শ বিদ্যুতের ঝটকা খায়। শির দাঁত বয়ে শিহরণ বয়ে যায়। আবির, নিশিতা, তুমি এক্ষুনি বাড়িতে চলে যাও, আমি দিয়ে আসছি। নিশিতা নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, আরে না, আমি ঠিক আছি, আমি পারবো ক্লাস করতে। আর তাছাড়া আর কিছুদিন পরীক্ষা, আমার এখন ক্লাস মিস দেওয়া যাবে না। আবির গম্ভীর কণ্ঠে বলে, নিশিতা, তুমি অসুস্থ, আগে সুস্থ হয়ে নাও, তারপর পড়া যাবে। নিশিতা, আবির, আমি বলছি তো কিছুই হয়নি আমার, আর এখন আমার জ্বরও নেই, তাহলে কেন শুধু শুধু ক্লাস মিস করব? আবির রাগী কণ্ঠে বলে, তোমার যা খুশি করো, আমি কিছুই বলবো না। নিশিতা কিছু না বলে শুধু হাসে। এর মধ্যে স্যার এসে একটা ক্লাস করান, কিন্তু নিশিতার ভালো লাগছে না, জ্বরটাও বাড়ছে না একটু একটু করে। আবির নিশিতাকে পর্যবেক্ষণ করে বলে, বলছিলাম আমি তুমি অসুস্থ, আজ ক্লাস করতে হবে না, কিন্তু তুমি তো শুনবে না আমার কথা। চলো, অনেক ক্লাস করেছো, আর করতে হবে না। আবির রুম্পাকে উদ্দেশ্য করে বলে, রুম্পা, তুমিও এসো আমার সাথে, ওকে আমার সাথে একা দেখলে যদি ওর মা বাবা কি মনে করে। রুম্পা, আসছি ভাইয়া। আবির নিশিতার ব্যাগ গুছিয়ে নিয়ে কাঁধে নেয়। নিশিতাকে দু হাত আগলে নিয়ে ক্লাস থেকে বের হয়। ক্লাসের সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। এতে ওর কিছু যায় আসে না। আবির নিশিতাকে নিয়ে নিজের গাড়িতে উঠে বসে। সাথে রুম্পাও আছে। নিশিতার জ্বর যেন তরতর করে বেয়ে চলেছে। আবির নিশিতার কপালে হাত থেকে হাত সরিয়ে নেয়। মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আবির, হেলাল আঙ্কেল, তুমি আগে একটা হসপিটালে নিয়ে চলো, ওকে ডক্টর দেখিয়ে তারপর বাড়িতে দিয়ে আসবো। হেলাল আঙ্কেল, আচ্ছা ছোট আব্বু। নিশিতার ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আমাকে বাড়িতে নিয়ে চলো আবির, আমি আম্মুর কাছে যাব, ভালো লাগছে না আমার এখানে। আবির নিশিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমাকে তোমার আম্মুর কাছে দিয়ে আসবো, তবে আগে তোমার ডক্টর দেখিয়ে আনি তারপর। আবির নিশিতাকে ডক্টর দেখিয়ে ওষুধ কিনে নিয়ে বাড়িতে আসে।
নিশিতার এক পাশে আবির, অপর পাশে রুম্পা। কলিং বেল দিয়ে জাহানারা বেগম এসে দরজা খুলে মেয়ের চেহারা দেখে আঁতকে ওঠে। এগিয়ে গিয়ে মেয়েকে ধরে বলে, নিশিমা, তোর কি অবস্থা? তোকে কত করে বারণ করলাম, আজ যাস না তুই, আমার একটা কথাও শুনলি না। আবির কিছুটা বিরক্ত হয়ে বলে, আন্টি, আগে ওকে ঘরে নিয়ে যান, ও দাঁড়াতে পারছে না ঠিক মতো। এর মধ্যে জারিফ সেখানে উপস্থিত হয়। জারিফ, বনু, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? জারিফ নিশিতার দিকে এগিয়ে আসে। জাহানারা বেগম ছেলেকে বলে, জারিফ, নিশিতাকে ওর রুমে নিয়ে যা, ওর জ্বর আবার বেড়েছে। জারিফ, সে কি আম্মু, তুমি এই জ্বরের মধ্যে ওকে পড়তে পাঠালে কেন? আঙ্কেলে। জারিফ বোনকে কোলে তুলে নিয়ে নিশিতার রুমে নিয়ে যায়। সিঁড়ি বয়ে ওঠে। জারিফ নিশিতাকে কোলে নিয়ে একটা, মনে হয় আবিরের সহ্য হচ্ছে না, কেমন রাগ হচ্ছে তার। আবার নিজে নিজেই সান্ত্বনা দিচ্ছে, ওর ভাই তো ওকে কোলে নিতেই পারে, এতে রাগ হওয়ার কি আছে? জাহানারা বেগম, তোমরা ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আবির, না আন্টি, আজ আর ভেতরে আসবো না, আপনি ওর খেয়াল রাখবেন। আর এই ঔষধগুলো ডক্টর দিয়েছে, নিয়ম দেওয়া আছে, খাবার খেয়ে ঔষধ খাইয়ে দিবেন। আর ওর জন্য কিছু চকলেট, এগুলো ওকে দিবেন। আজ তাহলে আসি আমরা। আবির আর রুম্পা চলে যায় নিশির বাড়ি থেকে। রাতে আবির নিজের রুমে বসে আছে চুপচাপ। আলো নেই রুমে, অন্ধকার রুম। হাতে একটা বাউন্সিং বল, সেটাকে বারবার ছুঁড়ে মারছে আর সেটা আবার তাকাতেই ফিরে আসছে। নিশির কথা মনে পড়ছে বারবার। কেমন আছে নিশিতা? জ্বর কমেছে কিনা, আবার অসুস্থ হয়ে গিয়েছে কিনা, বেশি কষ্ট হচ্ছে কিনা? নিশিতাকে একবার দেখতে পারলে শান্ত হতো মন, নিশিতার সাথে একটু কথা বলতে পারলেও হয়তো, কিন্তু তাও কোনো উপায় নেই। মনটা কেমন অস্থির হয়ে আছে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। কি মনে হাতে গাড়ির চাবি নিয়ে নিচে নেমে আসে আবির। আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে রাত হবে। হামিদা চৌধুরী, কেন বাবা, কোথায় যাচ্ছিস এখন? আবির, একটা কাজ আছে। আবির বাহিরের দিকে পা বাড়াতেই আবার কেউ ডেকে ওঠে, তানভীর। আবির, কোথায় যাচ্ছিস? আবির বিরক্ত হয়, বারবার বাধা দেয়। বিরক্তকর স্বরে বলে, একটা কাজে যাচ্ছি। কেন ভাইয়া, কিছু বলবে? তানভীর, না, কিছু বলবো না, চল, আমিও যাচ্ছি তোর সাথে। তুই কি কোন বিষয়ে চিন্তিত? তোকে এমন দেখাচ্ছে কেন? আবির, না, কিছু হয়নি। তানভীর, আচ্ছা চল, কোথায় যাচ্ছিলি? আবির, ভাইয়া, তুমি কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? তানভীর আবির কাঁধে হাত রেখে বলে, আবির, আমি তোর ভাই, তোর মুখ থেকে আমি বেশ বুঝতে পারছি তোর কিছু হয়েছে, কিন্তু তুই আমাকে বলছিস না। বলতে হবে না তোকে, তাও আমি তোর সাথে যাব। আবির ভাইয়ের সাথে নিয়ে বের হয় নিশিতাদের বাড়ির উদ্দেশ্য। চারদিকে শীতল বাতাস বইছে। গরমের মধ্যে এই শীতল বাতাসে শীতে লাগছে, মন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। এই বাতাসে যেন মানুষের মনে প্রশান্তি ছেড়ে যাচ্ছে। আবির আর তানভীর নিশিতাদের বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। নিশিতার রুমে বেলকনিতে পাশে যদি নিশিতা একবার দেখা পায়, আবির তৃষ্ণা চোখে চোখ চেয়ে আছে নিশিতার বেলকনির দিকে। তানভীর, খুব ভালোবাসিস তাকে, তাই না? আবির, জানি না এটাকে ভালোবাসা বলে কিনা অন্য কিছু, তবে ওকে একদিন না দেখে থাকতে পারি না। ওর কণ্ঠস্বর আমার মনে প্রশান্তি জাগায়। ওর ওই মায়াবী কাজল কালো চোখের দিকে তাকালে মনে হয় আমার দুনিয়ায় থমকে যায়। ইচ্ছে হয় ওই চোখে মায়া ডুবে থাকি সব সময়। তানভীর, বুঝেছি আমার ভাই কোন মায়াবতীর মায়ায় পড়েছে, তাই তোর এই উদ্বিগ্নতা। তাই তো আমার ভাই তার পড়ার টাইম চেঞ্জ করে
জুনিয়রদের সাথে পড়তে গিয়েছে। আবির কিছু বলল না, সে তো আর মায়াবতীর জন্য অধিক আগ্রহে দাঁড়িয়ে আছে। কখন তার দেখা পাবে? আদৌ কি তার দেখা পাবে আজ? রাত 10টা। নিশিতা এখন ভালো আছে, জ্বরটা নেই। নিশিতা কি মনে করে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। বেলকনিতে খুব কম পাওয়ারে আলো জ্বলছে, তবে সব দেখা যাচ্ছে স্পষ্ট। আবার রুমে জ্বলতে থাকে আলো, এসে পড়ছে বেলকনিতে। নিশিতা এসে বেলকনিতে গিয়ে রেলিংয়ের উপর 2 হাত দিয়ে কিছুটা ঝুঁকে দাঁড়ায়। ঠোঁটের কোনায় এক চিন্তার লাজুক হাসি। এই লাজুক হাসি মনে জানা নেই। এর মধ্যে তামান্না, ঋতু এসে পাশে দাঁড়ায়। তারাও নিশিতার মতো ঝুঁকে বলে, তামান্না, ঋতু শুনছিস, আমাদের নিশি প্রেমে পড়েছে। আবার তার কথা শুনলেও লজ্জা লাজুক তার হয়ে যাচ্ছে। নিশিতা সোজা হয়ে দাঁড়িয়ে কানের পাশে চুলগুলো গুজে দিয়ে মিনমিন করে বলে, আপু, তুমি এমন করছো কেন আমার সাথে? তোমরা যা ভাবছো সব ঠিক না। ঋতু মেনে নিলাম, আমরা ভুল করেছি। কিছুদিন পরে তুই এসে আমাদের বলবি, আপু, আমি তাকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তামান্না ঠোঁটে ঠোঁট চেপে হেসে বলে, শুধু তাই না, আরও বলবে, আপু, আমি তাকে ছাড়া থাকতে পারছি না, তাকে এনে দাও আমার কাছে। আমি কি তাকে বিয়ে করতে করতে চাই? আমাকে তার সাথে বিয়ে দিয়ে দাও। তামান্না আর ঋতু হাসছে। নিশিতার বেশ লজ্জা লাগছে। তামান্নাকে জড়িয়ে ধরে বলে, আপু, তোমরা কিন্তু এবার বেশি বেশি করছো। ঋতু, হ্যাঁ, তা তো কয়েকদিন পরেই দেখা যাবে। দূর থেকে কেউ একজন খুব মন দিয়ে দেখা যাচ্ছে তার মায়াবতীকে। নিশিতাকে দেখার পর আবিরের মন শান্ত হয়েছে। তার নিশিতা সুস্থ আছে, এতেই তার শান্তি। নিশিতা যতক্ষণ ছিল ততক্ষণ আবির সেখানে দাঁড়িয়ে তাকে দেখছে। নিশিতা চলে গেলে তানভীর আবিরকে নিয়ে বাড়িতে যায়। ডিসেম্বরের 15 তারিখ, সাল 2022। শীতের উত্তাপ ছড়াচ্ছে সব দিকে। ঘন কুয়াশা ঢেকে আছে প্রকৃতি। এই শীতের সকালে কেউ এখনো বাড়ি থেকে বের হয়নি। কিছু কিছু মানুষ নিজেদের প্রয়োজনে, নিজেদের তাগিদে বাড়ির বের হয়ে গেছে। নিশিতা নীল একটা গ্রাউন পরেছে, তার উপরে সাদা ওভার কোট পরেছে। চুলগুলো ক্লিপ দিয়ে উঁচু করে খোপা করেছে, ঠোঁটের বিল লোভস দেওয়া। রেডি হয়ে ভাইয়ের সাথে বেরিয়ে যায়। জারিফ গাড়ি করে নামিয়ে দিয়ে যায় কোচিংয়ের সামনে। আবিরটা এত দেরি কেন আজ মায়াবতীর? নিশিতা বসতে বসতে বলে, কোথায় বেশি দেরি? মাত্র 2 মিনিট লেট। আবির, নিশিতা, আমি তোমাকে কিছু বলতে চাই। আজ কি তুমি আমার সাথে এক জায়গায় যেতে পারবে? নিশিতা, কোথায় যেতে হবে? কেন? এখানেই বলো। আবির, এখানে বলা যাবে না, তোমার আপত্তি থাকলে যেতে হবে না। নিশিতা, না, আমার আপত্তি নাই, আমি যাব তোমার সাথে। আবির, ঠিক আছে, আজ তোমার ম্যামের ক্লাস নেই, তাই প্রথম ক্লাস করে যাব, কেমন? নিশিতা, আচ্ছা। ক্লাস শেষ হলে আবির নিশিতাকে নিয়ে একটা জায়গায় যাওয়ার জন্য বের হয়। আবির গাড়ি চালাচ্ছে আর নিশিতা পাশে বসে বক বক করছে। আবির তার মন দিয়ে শুনছে, তেমন সিরিয়াস কোনো কথা না, কিন্তু আবির এতটাই মন দিয়ে শুনছে যেন খুব সিরিয়াস বিষয় কথা হচ্ছে। আবির নিশিতাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। নিশিতার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। নিশিতা, আবির, আমরা এখানে কেন এলাম? আবির, আগে ভেতরে গিয়ে বসি, তারপর বলবো। নিশিতা, তুমি কি ভয় পাচ্ছ? নিশিতা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তুমি সাথে থাকলে ভয় কিসের? আবির মুচকি হেসে তবে কিছু বলে না। রেস্টুরেন্টের ভেতরে পুরো ফাঁকা, কোনো মানুষ নেই, কয়েকজন ওয়েটার ছাড়া। আবির নিজেকে নিয়ে একটা টেবিলে বসে। নিশিতার আশেপাশে তাকিয়ে দেখতে থাকে। আবির, নিশিতার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নিশিতা, কি সারপ্রাইজ? আবির, চোখ বন্ধ করো আগে। নিশিতা চোখ বন্ধ করে দেয়। আবির কিছু একটা ইশারা
করতে কয়েকজন ওয়েটার এসে টেবিলে কিছু জিনিস রেখে সাজিয়ে দিয়ে যায়। আবির নিশিতার পাশে এসে দাঁড়িয়ে। আবির মায়াবতী এবার চোখ খুলতে পারেন। নিশিতার চোখ খুলতে সামনে তাকাতেই অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বলে, এগুলো কি আবির? কিসের জন্য এইসব? আবির নিশিতার সামনে হাঁটু মুড়ে বসে একতলা লাল গোলাপ নিশিতার সামনে দাঁড়িয়ে দিয়ে বলে, আবির, আমার হৃদয়ের মাঝের অবস্থান, আমার মায়াবতী, আমার প্রথম এবং শেষ ভালোবাসা তুমি। তুমি আমার মোহ বা ভালো লাগা না, তুমি আমার সেই ভালোবাসা যাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার স্বপ্নের রানী, তোমাকে খুব তাড়াতাড়ি আমার অর্ধাঙ্গিনী বানাবো। আমার অর্ধাঙ্গিনী হতে কোনো আপত্তি নেই তোমার মায়াবতী। নিশিতা কিছুক্ষণ চুপ থেকে বলে, আবির, তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা, পরে যদি তোমার কিংবা আমার পরিবার সেই ভালোবাসাটাকে মেনে না নেয় তখন কি হবে? আবির রহস্যময় হাসি দিয়ে বলে, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই আমার থেকে তোমাকে আলাদা করা, নিশিতা। আর যদি আমি আপনার এই ভালোবাসা মেনে না নেই তখন কি করবে? আবির, আমি একবার যেটা চাই সেটা পেয়েই ছাড়ি। আর যেখানে তুমি তো আমার হৃদয়ে একটা অংশ, সেখানে তোমাকে কি করে ছেড়ে দিব আমি? তুমি ভালোই ভালোই আমার সাথে থাকতে চাইলে ভালো, তা না হলে আমার মতো করে তোমাকে নিজের করে নিব। তোমাকে আমার কাছে রাখার জন্য দুনিয়া ধ্বংস করতেও আমি ভাববো না। নিশিতা একটু ভাব নিয়ে বলে, আমি আপনার ভালোবাসা মেনে নিতে রাজি, কিন্তু তোমাকেও কথা দিতে হবে তুমি আমাকে আমার মতো করে থাকতে দিবে, আর আমি ছাড়া অন্য কাউকে মেয়ের দিকে তাকিয়ে পারবে না। আবির মুচকি এসে বলে, ঠিক আছে ম্যাম, আপনি যা বলবেন তাই হবে। নিশিতা আবিরের হাত থেকে ফুলগুলো নেয়। আবির উঠে দাঁড়িয়ে একটা বক্স এগিয়ে দিয়ে বলে, এটা তোমার মায়াবতী। নিশিতা, কি আছে এটাতে? আবির, খুলে দেখো কি আছে। নিশিতা বক্সটা খুলে দেখে একটা গ্লাসকি X21 আলট্রা ফোন। নিশিতা, এটা? আবির, এটা তোমার তোমার তো নিজের কোনো ফোন নেই, তাই এটা দিলাম। এখন থেকে যখন তুমি ফ্রি থাকবে আমাকে কল করবে। এখন তোমার কণ্ঠস্বর শোনার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না। 2023 সালের আগস্ট মাসের 25 তারিখ। নিশিতা এখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছাত্রী। এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। এতে তার পরিবার সবাই খুশি, সাথে তার প্রিয় মানুষটাও। নিশিতার সাথে আবিরের এখন একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। আবির এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। এখন আর নিশিতার সাথে দেখা করতে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। নিশিতা তার কলেজে ভর্তি হয়েছে, এতে করে দুজনের দেখা করতে কোনো সমস্যা হয় না। আবির তো নিজের ক্লাস রেখে নিশিতার ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার মায়াবতীকে। আজও তার ব্যতিক্রম হয়নি। নিশিতা তার ক্লাস করছে মন দিয়ে। আজ দরজার বাহির থেকে তাকে দেখতে ব্যস্ত আবির। নিশিতা ক্লাস শেষ করে ক্যাম্পাসে হাঁটছিল, তখন সেখানে থাকা একটা ছেলে হুট করে এসে নিশিতার সামনে একটা লাল টুকটুকে গোলাপ ধরে বলে, লাভ ইউ নিশিতা, উইল ইউ লাভ মি? নিশিতা কিছু বলার আগে সেখানে উপস্থিত হয় আবির। রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সে পারলে এখনই ছেলেটাকে খুন করবে। আবির নিশিতাকে নিজের দিকে টেনে নিচে উচ্চস্বরে বলে, এই ক্যাম্পাসে সবাই কান খুলে শুনে নাও, নিশিতা খান আবির চৌধুরীর একান্ত সম্পত্তি। এর দিকে যে চোখ তুলে তাকানোর সাহস করবে তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সহজ রাখি। তাই কোনো ছেলে যদি ওর দিকে তাকায় তা এই
সাহসে ভরা কলিজা তার বুকে রাখবো না, আর তার চোখ দুটো দিয়ে আমি মার্বেল খেলবো। মনে থাকে যেন সবার। আবির নিশিতার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, মায়াবতী তুমি ভয় পেও না, আমি কিছুই করব না। ওর ওরা যেন আর তোমার দিকে না তাকায়, তাই ভয় দেখানোর জন্য এমন কথা বলেছি। নিশিতা আবিরের কথা বিশ্বাস করে না। আবির আবার বলে, মায়াবতী আজ না তোমাকে আমি বাড়ি পর্যন্ত দিয়ে আসতে পারবো না। আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, ক্লাসটা আমাকে করতে হবে। নিশিতা তুমি ক্লাস করো, আমার সমস্যা নাই, আমি একাই যেতে পারবো। আবির চলে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আবির নিশিতাকে গাড়ি দিয়ে এগিয়ে দিতে আসতে যায়। ক্যাম্পাসে সবাই ওদের দুজনকে নিয়ে আলোচনা করছে। নীরব। অর্জুন আমার তো ভয় করছে, কি হবে এখন? তুই এক্ষুনি পালিয়ে যা এই কলেজ থেকে। আবির চৌধুরী একবার তোকে ধরতে পারলে এখানেই খুন করবে তোকে। অর্জুন নীরব তুইও না। আমি কি ওই লোকটার কথায় ভয় পেয়েছিস নাকি? ওই লোকটা আমার সাথে লাগতে আসলে আমি ওকে ছেড়ে দিব না, নাকি তাকে? নুমান অর্জুন তুই আবির চৌধুরীকে চিনিস না, তাই এই কথা বলছিস। কিছুদিন আগে ওই মেয়েটার দিকে একটা ছেলে তাকিয়েছিল বলে তার চোখ তুলে নিয়েছিল, আর সেই ঘটনাকেই খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছে। কেউ তা কিছুই করতে পারেনি। অর্জুন তাই নাকি? তাহলে এবার আমিও দেখি কি করতে পারে আমার। গম্ভীর কণ্ঠে আবির বলে, বা তোর তো খুব সাহস আছে দেখি। তা তোর কলিজা তো দেখি সহজেই ভরপুর, কিন্তু এই আবির চৌধুরী সামনে এত সাহস দেখানো এই একেবারে উচিত হয়নি তোর। অর্জুন আমি আপনাকে ভয় পাই না। আর হ্যাঁ, সাহস বরাবরই আমার একটু বেশি। আবির তাহলে তোর দেখতে হচ্ছে তোর কতটা সাহস। তাহলে এক কাজ কর, তোকে একটা ঠিকানা দিচ্ছি, আজ সন্ধ্যায় এখানে দেখা করিস, তাও একা। অর্জুন আমিও দেখি তুই কি করতে পারিস। আবির আজ সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। নীরব অর্জুন আমাদের কথা শোন, তুই একা যাস না ওই জায়গায়। অর্জুন আরে কিছুই করবে না, কিছু করার হলে এখানেই করতো, তোরা চিন্তা করিস না। আজ বাড়ি যা, তোরা কাল তোদের ফিল্মের কি হয় সব বলবে। সন্ধ্যা 7:50। কোনো গাছপালায় জঙ্গল, গাছের ডালে ডালে পাখি কিসমিস শব্দ। সন্ধ্যা হওয়ার তেমন কিছু দেখা যাচ্ছে না। জায়গাটা কেমন গা ছমছমে দূরান্তে, কোনো বসত বাড়ি নেই। এর মধ্যে অর্জুন একা হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ ঘাড়ে কিছু একটা ফুটলেই অজ্ঞান হয়ে যায়। যখন অর্জুনের জ্ঞান ফেরে তখন রাত ঘনিয়ে, ঘড়ির কাঁটা 9:30 সুই সুই। অর্জুন চোখ মেলে তাকাতেই লাল মিনিমিনি আলোতে একটা ছায়া দেখতে পায়। কেমন যেন ভয় করছে তার। অর্জুন আশেপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে কোথায় আছে সে। আশেপাশে বেশ কিছু ছোট বড় ছুরি, আরও অন্য জিনিস দেখতে পায়। কেমন বিটঘুটে গন্ধ আসছে নাকে। আশেপাশে কিছু হাড় পড়ে আছে, দেখে মনে হচ্ছে কোনো মানুষের হাড়। অর্জুন শুকনো ঢোক গিলে সাহস সঞ্চয় করে বলে, কে ওখানে? আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? সাহস থাকলে আমার সাথে বাঁধন খুলে তারপর লড়াই করো। গম্ভীর ভয়াত্মক কণ্ঠে কিছু কথা ভেসে আসে। আমার সাহস আছে কিনা একটু পরেই দেখতে পারবি। তবে তোর এই সাহস কতক্ষণ থাকবে এটা বলতে পারছি না। আবির একজনকে উদ্দেশ্য করে বলে, মানিকের হাতে পায়ের বাঁধন খুলে ওকে একটু পাশের রুম থেকে বেরিয়ে নিয়ে আয়তো। আবিরের আদেশ পেয়ে লোকটা তাই করে। অর্জুনকে পাশের রুমে নিয়ে যা হয়। সেখানে একটা ছেলের লাশ ঝুলছে। দেখে বোঝা যাচ্ছে একে খুন নিঃশ্বাস নিখুঁতভাবে খুন করা হয়েছে, অর্ধা বাছার গিয়েও প্রায়। এই দৃশ্য দেখে অর্জুনের আত্মা যা অবস্থা। অর্জুনের এনে আবার চেয়ারের সাথে বেঁধে দেয়। অর্জুন ছোটার জন্য ছটফট করে, কিন্তু পেরেও ওঠে না। আবির ইশারায় মানিককে
সরে যেতে বলে। মানিক আবিরের থেকে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায়। আবির একটা চেয়ারে টেনে অর্জুনের সামনে এসে বসে। পাশের রুমে যে ছেলেটাকে দেখছি সেও তোর বয়সী ছিল। তার অপরাধ ছিল সে আমার মায়াবতীর দিকে ভালোবাসার দৃষ্টি দিয়েছিল, আর তুই তো সরাসরি তাকে প্রপোজ করে বসলি। তোর কি হবে একটু ভেবে দেখ তো। অর্জুন ভয়ার্থক কণ্ঠে বলে, ভাইয়া আমার ভুল হয়ে গিয়েছে, এরপর আর এমন হবে না, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। আবির অট্টহাসি দিয়ে বলে, ক্ষমা নেই শব্দটা আমার কাছে চলে না। এই আবিরের একবার যা বলে তাই করে, তাকে হাজার বললেও কিছু হয় না। তোর এত এত সাহস, সব ফুস হয়ে গেছে এতটুকুতেই। এখানে কত কিছু বাকি আছে যা তুই নিজের চোখে নিজের সাথে দেখবি। আবির হুট করে পাশে থাকা একটা ধারালো ছুরি হাতে তুলে নেয়। অর্জুনের হাতের উপর পিঠে ছুরি চালিয়ে দেয়। অর্জুন চিৎকার করে ওঠে। আবির বলে, কি বেশি ব্যথা করছে? আমারও বুকের ব্যথা করছিল তুই যখন আমার সামনে আমার মায়াবতীকে প্রপোজ করেছিলি। অর্জুন, ভাইয়া প্লিজ আমাকে মারবেন না। আবির, এখন তো তোকে মারতে হবে। আমার হাতের থেকে তুই বেঁচে ফিরতে পারবি না আমার হাত থেকে। অর্জুনের হাতে কবজি বারবার ছুরি চালিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমার মায়াবতীকে ফুল দিতে চেয়েছিলিস তাই না? আবির খুব মন দিয়ে অর্জুনের হাতের কবজি থেকে নিচ পর্যন্ত হাতের চামড়া তুলতে থাকে। পরক্ষণেই এক মুঠো লাল মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। অর্জুনের গলা ফাটিয়ে চিৎকার করছে। অর্জুনের চিৎকারে জঙ্গলের পাখিরা ভয় পেয়ে এক ডাল থেকে অন্য ডালে গিয়ে বসে। অর্জুনের চিৎকারে আবিরের কাছে মনোমুগ্ধ গানের আরের মতো লাগছে। আবির একবার হাতে একটা চোখা ছুরি তুলে নিয়ে অর্জুনের মুখের সামনে গিয়ে এসে ওর চোখে ঢুকিয়ে দেয়। চোখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। কিছুটা রক্ত ছিটকে এসে আবিরের গালে লাগে। অর্জুনের গনগন কাঁপানো চিৎকারও কেউ আসে না তাকে বাঁচাতে। আবির দক্ষ হাতের উপর চোখে ছুরি চালায়। ফিনকি দিয়ে রক্ত পড়ছে। অর্জুন অর্ধ অচেতন, এখনো পুরোপুরি অচেতন হয়নি। আবির অর্জুনের জিভ বের করে একটা পেঁচে কেটে নেয়। অর্জুন আর সহ্য করতে পারছে না পেরে অজ্ঞান হয়ে যায়। আবির একটাই শব্দ করে হাসে কিছুক্ষণ। এই পরিবেশে আবিরের হাসি অনেকটাই ভয়ঙ্কর লাগছে। আবির মানিক ও জ্ঞান ফিরল। ওকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দে, ওর কোনো চিহ্ন যেন না থাকে। মানিক, ওকে স্যার, আপনি যা বলবেন তাই। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প হৃদয়ের মিষ্টি গোলাপ চলবে।